জাহিদকে মারতে লাগলো। মার খাওয়া অবস্থায় জাহিদ বলল, তার ম্যাডাম আর মাইরেন না, আর একজনের রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? প্লিজ আর মারবেন না। আচ্ছা ঠিক আছে, আর মারবো না। এখন বল, ঘরে কোনো ছবি আছে আমার জানটার? না, একটা ছিল, সেটা কলেজে দিয়ে দিছে। শয়তান, কিছুই রাখিনি। কি আছে তাহলে? কিছুই রেখে যায়নি? 2টা শার্ট রেখে গেছে, আর কিছুই নাই। তাহলে শার্ট দুটো দে, আমার এটাতেই হবে। তারপরে শার্ট 2টা দিয়ে দিল জাহিদ। মায়া শার্ট পরে চলে গেল। তারপর জাহিদ বলল, ওরি মা, হাড্ডি গুড্ডি সব তেরা কইয়া রাখছে। মাইরা শয়তান মাইয়া, কি গুন্ডি মাইরে শালা। নিরুই তুই খালি বাড়ি থাইকা আর তোরে লেবু খাওয়াইয়া মাইরা হালাইমু। তোর লাইগা আজ মাইর খাইতে হয়েছে আমার। এদিকে আমি আমার রুমে চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য চলে গেলাম। খাবার খাওয়ার সময় আব্বু বলল, শোন, তোকে নীলিমা একটু তাড়াতাড়ি যেতে বলছে সকালে। তোকে কেন যেতে বলছে? কেন আমি এত তাড়াতাড়ি গিয়ে কি করব? সেটা আমি জানি না, নীলিমা এসে বলে গেছে। এত কথা বলার দরকার নেই, তোরে সকালে চলে যাবি নীলিমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে, যাব। নীলিমাদের বাসা থেকে এসে খেয়ে নিস যা, আর নয়তো ওদের বাসা থেকে খেয়ে নিস। তাড়াতাড়ি চলে যা, তোকে কিসের জন্য যেন ডাকছে, গিয়ে শুনে আয়। তাই বলে না খেয়ে যাব নাকি? ওদের বাসায় তুমি খাবার দাও, আমি খেয়ে যাব। ওদের বাসায় গিয়েছে খাবার খেতে পারবো না। আমি কারো বাসায় বিনা দাওয়াতে গিয়ে খাই না। বিনা দাওয়াতে খাই না? কত দাওয়াত ছাড়াই খেয়ে এসেছিস, তখন মনে ছিল না? এখন আসছে ভালো শাস্তে। ইস, মানিজ্জত মাইরা লাইছে। এই যে আপনারা কিন্তু কিছু শুনতে পাননি। কিরে, যা গিয়ে শুনে আয়। আচ্ছা যাচ্ছি, না গিয়ে আর উপায় নেই। তারপরে চলে গেলাম নীলিমা আপুর বাসায়। গিয়ে দেখি অনেক লোক আসছে, তাদের আত্মীয় স্বজন সব। আমি আন্টির কাছে গিয়ে সালাম দিয়ে বললাম, কেমন আছেন আন্টি? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। নীলিমা আপু কোথায়? ও, নীলিমা ওর রুমে আছে। কতবার তোমায় ফোন দিয়েছি, তোমার ফোন বন্ধ কেন? যাও জলদি, নীলিমা তোমার জন্য বসে আছে। ইস, ফোনটা বাসায় রেখে আসছি, একটুও মনে ছিল না নিয়ে আসতে। আচ্ছা আন্টি, আমি যাচ্ছি। তারপর চলে গেলাম নীলিমার রুমে। সামনে গিয়ে দেখি এখানে ফ্রি সব নায়িকা আছে, কিন্তু নায়ক নাই। আমি ঘরের বাইরে থেকে বললাম, নীলিমা আপু আসবো? ভেতরে আয়, এতে অনুমতি নেওয়ার কি আছে? তারপর ভিতরে গিয়ে বললাম, তুমি আমায় নাকি ডাকছো? নীলিমা আপুকে তুমি করেই সব সময় বলি। ডাকছি। এ কি, তুই লুঙ্গি পরে আসছিস কেন? নীলিমা আপু আমার দিকে তাকিয়ে দেখে বলল, কেন তোমার বাসায় আসতে কি আমার সাজুগুজু করে আসতে হবে নাকি? সব সময় উল্টা কথা বলিস তুই। লুঙ্গি পরে আসলি কি করে? এত আত্মীয় স্বজনের সামনে দিয়ে আসতে লজ্জা করলো না তো? একটু লজ্জা করলো না তো? চাপ বাবা, লুঙ্গি পরছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? এখন এই আজাইরা কথা বাদ দিয়ে বলো কিসের জন্য ডাকছো? তোকে আমায় কিছু ফুল এনে দিতে হবে। ঠিক আছে, টাকা দাও, আমি এনে দিচ্ছি। তোর সাথে আমার বান্ধবী সিমলাও যাবে, ও ঢাকা থাকে, ওর সাথে যা, আমি টাকা দিয়েছি ওকে। না, আমি কেন মেয়ে মানুষ নিয়ে যেতে পারবো না? তুমি টাকা দাও, আমি এনে দিচ্ছি। প্লিজ ওকে নিয়ে যা সাথে করে, না করিস না প্লিজ। ঠিক আছে, কোথায় তোমার বান্ধবী? আসতে বলো। তারপর তুই গিয়ে রেডি হয়ে আয়। বাসা থেকে রেডি হয়ে এসে শিমলাকে সাথে নিয়ে চলে এলাম ফুলের দোকানে। রাস্তায় কথা বলতে বলতে এসেছি। মেয়েটা খুব ভালো, আমার চেয়ে ছোট, নবম শ্রেণীতে পড়ে। ফুলের দোকানে গিয়ে শিমলা বলল, ভাইয়া চলেন একটা সেলফি তুলি এই ফুলের দোকানের সামনে। ভাইয়া যেহেতু বলছে, তাহলে ভাই হিসেবে একটা ছবি তুলতেই পারি। ছবি তুলে আমার থেকে একটু দূরে চলে গেল শিমলা। দেখলাম ফেসবুকের মাঝে সে ঢুকছে, এই ছবিটা ফেসবুকের মাঝে আপলোড করছে। সে হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। কেন জানি তার পাগলামিগুলোকে মিস করছি আজ। জানি না এটাকে কি বলে, হয়তো তার মায়ে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তারপর ফুলগুলো কিনে নীলিমা আপুর কাছে দিয়ে আসতে লাগলাম। তখন বলল, আর একটু এখানে থাকতে, যদি কিছু লাগে তাহলে আনতে হবে। আমিও বসে রইলাম। এদিকে মায়া আজ কলেজে যায়নি, বসে বসে ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল। তখন সামনে আমার আর শিমলার ছবি একসাথে দেখে রাগে ফোনটা একটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। তারপর দৌড়ে গাড়িটা নিয়ে সোজা কলেজে চলে গেল। সোজা কলেজে গিয়ে জাহিদকে নিয়ে আসলো আর বলল, জলদি ফোন নাম্বার আর বাসার ঠিকানা দে এখনই। আর শান্ত হন, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। জাহিদ ফোনটা বের করতেই টান দিয়ে নিয়ে গেল। মায়া নিয়ে তার আব্বু কাছে ফোন দিয়ে বলল,
আব্বু তুমি এখনই কিছু গার্ড পাঠাও জলদি, আর সাথে হকি স্টিক দিয়ে পাঠিও। আজ ওর হাত পা সব ভেঙে ফেলবো আমি। আরে শান্ত হন, একটু অপেক্ষা করুন, দিচ্ছি। আর কি হয়েছে একটু বলবেন? জলদি ফোন নাম্বার আর বাসার ঠিকানা দে, এখনই আমি ওর বাসায় যাব। ওর হাত পা সব ভাঙবো আজ। তোকে যেটা বলছি তুই সেটা কর। আব্বু তুমি এখনই কিছু গার্ড পাঠাও জলদি, আর সাথে কিছু হকি স্টিক দিয়ে পাঠাও। আজ ওর হাত পা সব ভেঙে ফেলবো আমি। এইটি আমার পাগলি মেয়েটি আজ এত খেপেছে কেন? না জানি কার উপর দিয়ে আজ ঘূর্ণিঝড় যায়। মায়া মা, তুই মাথা ঠান্ডা কর, কি হয়েছে বল আমায়। রাখো তোমার মাথা ঠান্ডা, তোমায় যেটা বলছি তুমি সেটা করো। তোমায় বলেছি তাড়াতাড়ি গার্ড পাঠাও আর সাথে হকি স্টিক দিয়ে পাঠাও। এত কথা বলছো কেন? আচ্ছা আচ্ছা, এমনই পাঠাচ্ছি। বাবা রে বাবা, কি সাংঘাতিক রাগী মেয়ে রে আমার। তারপর 5 মিনিট পর মায়ের কথা অনুযায়ী তার বাবা লোক পাঠিয়ে দিল। মায়া গাড়িতে ওঠার সময় জাহিদ বলল, তার ম্যাডাম আমি তাহলে ক্লাস করি গিয়ে, এখন আপনি যান। শালা তোর ক্লাস করো আমি বের করছি। গার্ড এখনই এটার হাত পা সব ভেঙে ফেলো। ম্যাডাম ক্ষমা কইরে দিন, আর বলবো না। গতকাল যে মাইর দিছেন, এখনও এই শিশু শিশু হাড্ডিগুড্ডি সব কান্তাছে। চলুন আমি নিয়ে দিচ্ছি নীরব এর বাসায়, তবুও আর মারটাই না দিয়েন না। পরে গাড়িতে উঠে পড়লো মায়া আর জাহিদ। কিছু দূর যাওয়ার পর জাহিদ বলল, ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। মায়া কিছু বলল না, রাগে চোখে তাকালো। জাহিদ তাকিয়ে দেখে চোখ মুখ রাগে লাল হয়ে আছে, তবুও ভয় ভয়ে জাহিদ বলল, ম্যাডাম কি এমন হয়েছে যার জন্য এত রেগে আছেন, বলবেন? ওর কত সাহস! আমি না করে দিয়েছি কোনো মেয়ের সাথে যেন কথা না বলে, তারপরেও কি অন্য মেয়ে নিয়ে ঘরে আর ফেসবুকের মাঝে ছবি আপলোড দেয়? ওর মেয়ে নিয়ে ঘরে বের করবো আজ আমি, হাত পা সব ভেঙে ফেলবো। বাবা রে বাবা, এই মায়া তো পুরোই রিনা খানের মতো দাজ্জাল। না, রিনা খানও ফেল করবে। এর থেকে দাঁড়ালে কি ডেঞ্জারাস মেয়ে এখন, কিছুই বলা যাবে না। বললে কি যে করবে আমায় আল্লাহই জানে, আর মেয়েটাই জানে। একটা কাজ কর, ফোন দে, দিয়ে আমার কাছে দে তো, কিছুক্ষণ বকা দিয়ে লই, তারপর সামনে গিয়ে হাত পা সব ভাঙবো। আচ্ছা ফোন দিচ্ছি, একটু অপেক্ষা করুন। আল্লাহ, এই যে ফোনটা যেন না ভাঙে, গতকাল ঠিক করেছি ফোনটা। এই শিশু ছেলের ফোনটারে তুমি এই দাজ্জাল রিনা খানের হাত থেকে রক্ষা কইরো। সবাই আমিন কন। এদিকে আমি সোফায় বসেছিলাম, তখন শিমলা এসে বলল, ভাইয়া চলেন, আর কিছু ফুল নিয়ে আসতে হবে, নীলিমা আপু বলেছে। আচ্ছা চলো, কিন্তু তোমার যেতে হবে না, আমি নিজেই নিয়ে আসছি গিয়ে। প্লিজ ভাইয়া নিয়ে চলেন আমায়, আমার এখানে ভালো লাগছে না বসে থাকতে। আপনার সাথে একটু ঘুরে আসি গিয়ে, নিয়ে চলেন আপনার সাথে প্লিজ। এমনভাবে বললো আর না করতে পারলাম না। বাসা থেকে বের হয়ে যাচ্ছি ফুল কেনার জন্য, পিছন থেকে আমার ছোট বোন ডাক দিল। আমি ডাক শুনে দাঁড়িয়ে গেলাম, তারপর কাছে এসে বলল, ভাইয়া তোমার ফোনের লকটা খুলে দাও তো, আমি একটু গেমস খেলবো। ঠিক আছে দে, আমি লক খুলে দিচ্ছি। তারপর ফোনটা নিয়ে লক খুলে বোনটার হাতে দিয়ে চলে গেলাম। বোনটি ফোন নিয়ে বাসায় যাচ্ছিল, তখন ফোনটা বেজে উঠলো। বোনটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ফোনটা ধরবে কিনা, শেষ পর্যন্ত ফোনটি ধরলো। ওপাশ থেকে মায়া বলল, ওই কুত্তা বিলাই বান্দর হনুমান ছাগল তুই? ও বুঝতে পারছি, কিন্তু আমরা তো কোনো পশু বিক্রি করি না, আপনি অন্য জায়গায় চেষ্টা করুন, রং নাম্বার। ওই তুই ফোন ধরছিস কেন? তুই কেড়ে রে? আমি তোর নানি লাগি রে, তুই ক্যাডারে আগে বল। আমি যেই হই না কেন, যার ফোন তুই তার কাছে দে ফোনটা। এইটা আমার ফোন, আমি আবার কার কাছে দিব? ফোন রাখ, ফালতু মায়া কোনহানের। শালা তুই অন্য জায়গায় ফোন দিয়ে আমার লোকে ফাজলামি করস, তোরে আজ মেরেই ফেলবো। ম্যাডাম সব ঠিক তো? রেখে দিলাম, আর ফোনটা দিন, আমি কথা বলে দিচ্ছি কে ফোন ধরছে। শালা নীরবই তো একবার কাছে পাইয়া লই, তোর লইয়া শুধু মুধু মায়ের খাইছি। তোরে যদি না মায়ের দিতে পারি আমি, তাহলে আমার জিহাদ না রেখে জাম্বুরা রইমু। এদিকে ফোনটা কেটে মায়া জাহিদকে ঘুষি দিয়ে মারতে লাগলো। মায়া আর বলতে লাগলো। তারপর জাহিদ ফোন দিল, আদিবা ফোন ধরেই বলতে লাগলো, তখন শয়তান মাইয়া তুই আবার কল দিছস? তোরে সামনে যদি পাইতাম তাহলে মাইয়া তোর হাত পা ভেঙে ফেলতাম। তুই আমার এখনো চিনিস না এই আদিবা কি জিনিস। হাইরে কপাল, হেড দেওয়া আর লোক পাইলি না। তুই যদি জানতি তাহলে বুঝতি এটা পুরনো রিনা খানের মাইয়া। কি হইল, কথা কি বন্ধ হয়ে গেছে নাকি? তখন মায়া বলল জাহিদকে ফোনটার যেন লাউড স্পিকারে বাড়িয়ে দেয়। ও তাই করলো আর বলল, আদিবা আমি তোমার
জিয়াদ ভাইয়া। ও তুমি তাহলে? আগের মেয়েটি কে ছিল? একেবারে শয়তান মাইয়া। একবার যদি সামনে পাই তাহলে মেয়েরা হাড্ডিগুড্ডি সব ভেঙে ফেলতাম। তখন মায়া বলল, শয়তান মাইয়া আমি না তুই। তোরে যদি একবার সামনে পাই তাহলে আমি বুঝিয়ে দিব এই মায়া কি জিনিস। তোর হাড্ডি গুড্ডি সব ভাঙবো। তা আয়, সামনে আয় তুই, দেখি কে কার হাড্ডিগুড্ডি ভাঙে। তোরে মারতে আমার 1 মিনিটের ব্যাপার। এই বলে দুজন ফোনে ঝগড়া করতে লাগলো। মায়া হাইরে শালার কোথায় এসে পড়লাম। পিচ্চি মায়া কি ঠেটটাই দিছে বাবা, যেখানে আমিও এতটা ঠেট দিতে পারি না। জাহিদ ভাইয়া, তুমি এই মায়েরে ঠাডাইয়া পানির মাঝে ফেলে দাও আর পানিতে চুবাইতে চুবাইতে মাইরা ফেলাও। তোরে আমি 1 বালতি পানিতে চুবাই মারুম, তুই খালি আমার সামনে আয়। কিছু বলতে যাবে তখন জাহিদ বলল, আরে ম্যাডাম, আপনি কি বাচ্চা মানুষ নাকি যে আপনি এই ছোট মানুষের সাথে ঝগড়া করছেন? মানে এই মেয়ে ছোট মানুষ? ও হচ্ছে নীরব, এর ছোট বোন। যেই হোক না কেন আমার সাথে ঝগড়া করতে আসছে কেন? আরে বাদ দেন তো এই কথা। আদিবা, তোর ভাই কোথায় গিয়েছে? ভাইয়া তো দেখলাম একটা মেয়ের সাথে রিক্সায় করে কোথায় জানি যাচ্ছে দুজন। হঠাৎ জাহিদ শুনতে পেল সাপের মতো কি যেন ফুপাচ্ছে। জাহিদ মায়ার দিকে তাকিয়ে দেখে রেগে একদম ফায়ার হয়ে আছে আর ফুপাচ্ছে। জাহিদ ফোনটা কেটে চুপ করে বসে রইল। তখন জাহিদের ফোনটা নিয়ে মায়া ফোন দিল আর বলল, ডক্টর আঙ্কেল আপনি কোথায় এখন? আমি তো হাসপাতালে আছি এখন। কেন মা, কিছু হয়েছে? আপনি এই ঠিকানায় এখনই চলে আসেন, আর সাথে আপনার ডক্টরি সব জিনিস নিয়ে আসবেন। এখানে একজনের চিকিৎসা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এই এলাকায় আছি আর ওই হাসপাতালে আছি। এখন কিছুক্ষণের মাঝে আমি এসে পড়বো। তারপর মায়া ফোনটা কেটে দিয়ে জাহিদের কাছে ফোনটা দিল। তখন জাহিদ বলল, আমি ডাক্তারকে কেন ফোন দিলেন বলুন তো? ওকে মারার পর ডক্টর লাগবে তাই বলছি, কারণ পরে কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? বাবারে বাবা, কি মেয়ে দেখছেন। তারপর 1 ঘন্টা পরে চলে এলো জাহিদ আর মায়া। তারপর সোজা আমাদের বাসায় চলে গেল। জাহিদ আর মায়া গিয়ে দেখে আম্মু উঠানে বসে আছে। তখন মায়া বলল জাহিদকে, ইনি কে বসে আছেন এখানে? নীরবের আম্মু, আর ওই যে গাছের নিচে বসে বসে যে আদিবাকে দেখিয়ে বলল ফোন চালাচ্ছে। পিচ্চি সে তোমাদের সাথে ফোনে ঝগড়া করছে আর নীরবের মনে হয় কোথাও গেছে। আচ্ছা গিয়ে দেখ এখন বাসায় আছে কিনা। আমি একটু পরে যাই, মাথায় এখন অনেক গরম। পরে গিয়ে শাশুড়ি আম্মার সাথে কথা বলি। বাসার সামনে দিয়ে কিছুটা জায়গায় ইট দিয়ে দেওয়াল দেওয়া আছে আর মায়া একটু আড়ালে ছিল আর সেখান থেকে সব দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি আম্মুর কাছে গিয়ে বলল কেমন আছেন। আর কিছু বলতে যাবে তার আগেই আম্মু দেখে বলল, আরে জাহিদ বাবা, তুমি কখন আসলে? আসো বসো। তুমি কেমন আছো? অনেকদিন পর তোমায় দেখলাম। জি ভালো আছি। আমি এখন এসছি। নীরব কোথায়? অনেক দরকার ছিল। ও তো নীলিমাদের বাসায় গেছে। কেন, কি হয়েছে? তুমি বসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? আমি এসে বলবো, এখন যাই। আচ্ছা যাও, আবার এসো। কিন্তু বাবা তুমি। আচ্ছা আসবো, কিন্তু কিছুক্ষণ পরেই। তারপর মায়ের কাছে গিয়ে বলল সব নীলিমাদের বাসায় গিয়ে শুনতে পেল আমি ফুল আনতে গিয়েছি। মায়া গিয়ে বাসার থেকে কিছুটা সামনে রাস্তায় এক সাইডে একটা ফাঁকা জায়গায় আছে, সেখানে গিয়ে গাড়িটার উপরে বসলো। সোজা রাস্তা, তাই অনেকটাই পথ দেখা যায়। এদিকে আমি আর শিমলা রিক্সা দিয়ে আসছিলাম। দুইজন একই রিক্সায় হাতে গোলাপ ফুল নিয়ে। যখন মায়ার থেকে 100 হাত দূরে আমি তখন মায়ের দিকে চোখ গেল। দেখি চোখ মুখ টমেটোর মতো লাল হয়ে আছে আর রাগে ফুপাচ্ছে। মনে হচ্ছে আজ আমায় কাঁচা চিবিয়ে খাবে। ধরতে পারলে পাশে তাকিয়ে দেখি জাহিদ আর অনেকগুলো গার্ড নিয়ে আসছে। মায়া জাহিদের চোখের ইশারায় বলছে পালা জলদি। আমিও বুঝে গেলাম আজ আমি শেষ। রিক্সা থেকে লাফ দিয়ে দৌড় দিলাম আর বলতে লাগলাম, বাবা আজ তোমার শিশু পোলা শেষ, ধরতে পারলে। আমি দৌড়াতে দৌড়াতে বললাম। এদিকে মায়া তার গার্ডদের বলল, গার্ড জলদি ওকে ধরে আনো আমার কাছে, যাও। তারপর গার্ডগুলো আমায় দৌড়িয়ে ধরে ফেললো। ওর গার্ড 10-12 জন, একটার চেয়ে একটা কম দৌড়ায় না। তারপরে আমার ধরে নিয়ে আসছিল মায়ের কাছে। আমি বললাম, ও গার্ড কাকু তোমরা আমায় ছাইরা দাও। কাকু গো একটিবার ছাইরা দাও, এমন দৌড় দিমু আর খুঁজে পাইবেন না। এই মাইয়া আজ আর হাড্ডি গুড্ডি রাখবো না, একটাও আমায় ধরলে। না, তোরে নিয়ে যাওয়ার অর্ডার আছে আমাদের। তুই যত কিছু বলিস না কেন, কোনো কাজ হইব না। ও গার্ড কাকু তোমাদের কি এই শিশুটার উপর একটুও দয়া মায়া হয় না? ছাইরা দাও ও গার্ড কাকু গো।
এ শুনে আর কথা, তারা নিয়ে গেল মায়ার কাছে। বাকিটা পরের পর্বতে জেনে নেবেন। আর সবাই দোয়া করবেন এই শিশু ছেলেটির জন্য। আবার দেখা হবে পরের পর্বটায়। হাড্ডি সব শক্ত কইরা লই, এখন মায়ের খাওয়ার লাইগা। না, তোরে নিয়ে যাওয়ার অর্ডার আছে আমাদের। তুই যত পামি দিস না কেন, যত কিছু বলিস না কেন, কোনো কাজ হইব না। দেখ কেমনটা লাগে এত কথা কইলে। না, আমাদের মায়া দয়া নাই। এখন চুপ কর, নিয়ে যাইতে দে এখন ম্যাডামের কাছে। আমাদের তারপর ছাইড়া দিব তোরে, তার আগে আর ছাড়তে পারবো না। যাও তোমরা পচা, তোমাদের সাথে আর কোনো কথা নাই। তোমাদের সাথে আরে তোমরা আমায় ছাইরা দাও নাই, এখন তোমরা পচা। আমরা পচা হয়েছে এখন, আর কথা কইস না। কি আর কমু, এত কইরা কইলাম তবুও একটু মায়া হইল না। দাঁড়ার, মায়ের খাওয়ার আগে এদের একটু বকা দিয়ে লই। আপনারা গিয়ে আবার কয়া দিয়েন না কিন্তু। শয়তান, বান্দর, বিলাই, তেলাপোকা, লেবু, হালার গাট এর মনে মনে হয় স্টিল দিয়া বানাইছে, তাই কোনো কথা শুনলো না, ছাড়লো না। তারপর নিয়ে গেল মায়ের কাছে। গিয়ে তাকায় দেখি রাগে একেবারে ফায়ার হয়ে আছে, মুখটা একেবারে টমেটোর মতো লাল হয়ে আছে আর রাগে ফুপাচ্ছে। যাওয়া মাত্র একটা হাত দিয়ে কলারটা ধরলো মায়া, আর এক হাতে হক স্টিক। তখন মায়া বলতে লাগলো, মেয়েদের সাথে ঘোরার খুব শখ তোর, তাই না? তোকে কতবার না করলাম অন্য কোনো মেয়ের সাথে ঘুরবি না, এমনকি কোনো কথাও বলবি না, তবুও তুই কথা শুনলি না। উল্টা ফেসবুকের মাঝে ছবি আপলোড দিছিস। আজ তোর মেয়ে নিয়ে ঘোরা ফেসবুকের মাঝে ছবি আপলোড করা বের করবো আমি এখন। আরে শোনো, আর কিছু বলতে দিল না, ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আর হকস্টিক দিয়ে মারতে লাগলো। আর যত কিছু করিস না কেন, ভালোবাসি ভালোবাসবো। আমার তোর মন না দিলে এমনি পাগলামো করতে থাকবো। কষ্ট দিবি সহ্য করে ঠিক মানিয়ে নিমান করবি, ঠিক করে নিব বুঝিয়ে। ভালো না বাসবি, ভালোবাসা ঠিক আদায় করে নিব ভালোবাসা দিয়ে। কিন্তু অন্য মেয়ে নিয়ে করবি, সেটা কোনোদিন সহ্য করবো না আমি। বলতে লাগলো। এই বলে 10 মিনিট হকস্টিক দিয়ে মারার পর থামলো। কিছু জায়গায় কেটে রক্ত বের হচ্ছে, মাথায় কোনো আঘাত পায়নি। তবে এই শিশু হাড্ডি সব মায়েরা তেরা কইরা ফালাইছে। ওরে মা, হাড্ডি গুড্ডি সব মায়েরা তেরা কইরা ফালাইছে এই শিশু পোলার। এই মায়া পুরাই রিনা খান না, ও ফেল করবো এর সাথে একেবারে দাজ্জাল। আবার কয় এরে মন দিতাম, কখনো দিতাম না মন। মায়ের দিকে তাকিয়ে দেখি একটু দূরে গিয়ে নিচের দিকে তাকিয়ে কাঁদছে। পাশে তাকিয়ে দেখি ডাক্তার আর 2টি নার্স দাঁড়িয়ে আছে। যা বাবা, ডাক্তার আসলো কেন? তাহলে কি আমার কিডনি 2টা বেঁচে দিছে? রাগ করে ডাক্তারের কাছে। না, এটা হতে পারে না। কত আশা কত স্বপ্ন করে রাখছি কিডনি 2টা নিয়া, বিয়ের পর আমার পোলা পাইন্ডে আইফোন কিনা বিক্রি কইরা। তখন ডাক্তার আমার কাছে আসলো আর নার্স 2টি তারপর ধরে আমার অ্যাম্বুলেন্সের ভিতর নিয়ে গিয়ে ডাক্তারের চাকু বের করলো। তখন আমি বললাম, ডাক্তার আমার কিডনি 2টা নিয়েন না, আমার বিয়ের পর আমার পোলাপাইনগুলোকে আইফোন কিনা দেবো, এইটা বিক্রি করে নিয়েন না গো ডাক্তার আমার কিডনি 2টা। ডাক্তার আমার কথা শুনে হাসতে লাগলো আর বললো, তার যা জোক শুনাইলা, অনেকদিন পর এমন জোক শুনলাম। আমরা কিছুই নেব না, আইফোন কিনে দিও তোমার পোলাপানগুলোকে। আমরা শুধু কেটে যাওয়া জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দেব, নয়তো পরে সমস্যা হতে পারে। পর ডাক্তার কোথাও ভেঙে গেছে নাকি চেক করে রক্ত পরিষ্কার করে মায়ের কাছে গিয়ে বলল, সব ঠিক আছে, শুধু একটু কেটে গেছে আর ব্যথার কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, লিখে ওই ছেলেটির কাছে দিও, আমি আরেকটু শাস্তি দিয়ে আসি। চাকুটা দাও তো কিছুক্ষণের জন্য। হাই রে, কেন যে এদের মাঝে পড়লাম। আমি মরছি একজন আর ওষুধ আনতে হবে আমার নিজের টাকা দিয়ে, পুরা কপাল। যেই মার খেয়েছে এতেই হবে, আর মারিস না। চাকু দিয়ে কি করবি? কাজ আছে, লাগবে এখন। আমি দেখবো আজ কি করে আমি মন না দেয়। মন আজকে আমি নিয়েই ছাড়বো। তারপর চাকু নিয়ে পকেটের ভিতর রাখলো। আমি শোয়া থেকে কষ্ট বসেছিলাম মাত্র, তখন মায়া অ্যাম্বুলেন্সের ভিতর গিয়ে আমার পাশে বসলো। আমিও মন খারাপ করে বসে আছি, কি করব কিছুই তো বলতে পারবো না। যেই দাজ্জাল এমনিতে ব্যথা হাড্ডি গুড্ডি সব কাঁদতাছে, তাই কিছু কইলাম না। হঠাৎ মায়া 2 হাত দিয়ে আমার মাথায় ধরলো আর গালে কামড় দিয়ে ধরলো। কন্ত কেমনটা লাগে, এতে মায়ের দেওয়াও শান্তি হয় নাই। ওরে মা, কি করতেছে ছাড়েন, এটা আপেল না, আমার গাল ব্যথা পাইতেছি, প্লিজ ছাড়ো। তখন কামড় ছেড়ে দিয়ে বললো, আরে ছাড়ো, যে মায়ের দিছো এখন সারাটা শরীর ব্যথা করতেছে, প্লিজ ছেড়ে দাও। অনেক ব্যথা পাইছো? ওরে মা, এখনো ব্যথা করতেছে। যে মায়ের দিয়েছো, এমনিতেই শিশু মানুষ, তার উপরে আবার শিশু হাড্ডি, সব মনে হয় ভাঙ্গা গেছে। তাহলে তুমি অন্য মেয়ে নিয়ে ঘোরো কেন? জানো না আমি তো একদম সহ্য করতে পারি না। খুব ভালোবাসি তো তোমায়, তাই এত কষ্ট। আরে সে মেয়ে আমায় ভাইয়া বলে ডাকলো, তাই ছবি তুলতে চেয়েছে, তুলতে দিয়েছি। আচ্ছা আমি আবার কখন তোমায় কষ্ট দিলাম এটা বলো? কষ্ট দাওনি মানে? অনেক কষ্ট দিয়েছো।
রাতে ঘুম কেড়ে নিয়েছো, এখন ঘুমাতে পারছি না। আমার মন কেড়ে নিয়েছো, এখন তোমার মন আমায় দিচ্ছ না, শুধু কষ্ট দিতেছো। আজ তোমার মন আমায় দিতেই হবে। দাও, আমায় তোমার মনটা দাও। না, আমার মন দিব না তোমায়। দেখ, মাথা গরম করিস না এখন আমার। ভালো করে বলতেছি, তোর মনটা আমারে দে। আমার এখন না দিলে কিন্তু খুব খারাপ হবে। তুমি যা খুশি করো, আমি আমার মন দিব না। না, দিব না। দিবি না তাহলে তোর মন আমারে? মায়া শার্টের কলারটা ধরে অ্যাম্বুলেন্সের সিট থেকে নিচে টান দিয়ে শোয়ালো, তারপর বুকের উপর বসে গলায় চাপ দিল আর বলল, দে কইতাছি, তোর মন কোথায় লুকায় রাখছিস? তাড়াতাড়ি দে, নয়তো গলা চেপে মেরে ফেলবো। না, দিতাম না জীবনেও। আচ্ছা, আপনারাই কন্ত এমন গুড্ডি মায়ারে কেউ মন দিতে চায়? দিতেও ভয় লাগে, যদি রাগের মাথায় আশায়া মাইরা ফালায়। হঠাৎ মায়ার ফোনটা বেজে উঠলো, তখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে সিটের উপর রেখে বলল, আব্বু বলো। কি করিস মা তুই এখন? এই তো মন দিতেছে না বলে গলা চেপে ধরে আছি। মনটা দিতে বলছি কিন্তু দিচ্ছে না শয়তানটা। তোমার সাথে পরে কথা বলছি, আগে মনটা নিয়ে এলোই, ফোনটা কাটো। আস্তা কাটতে আসি। মায়ের আব্বু ফোনটা কেটে দিল। তারপর মায়া পকেট থেকে চাকুটা বের করে আমার শার্টের বোতাম খুলতে লাগলো। তখন আমি বললাম, শার্টের বোতাম খুলতেছ কেন? এই চাকু দিয়ে কেটে দেখবো কোথায় মন লুকাইছিস। মায়া শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ওরে মা, এই মেয়ে বলে কি পাগল হয়ে গেছে? এই এখন মন না দিলে তাই করব। এখন বল, মন দিবি নাকি আমি চাকু দিয়ে কেটে খুঁজে বের করব? বলে চাকু দিয়ে বুকে কাটতে যাবে, তখন আমি বললাম, দিতেছি দিতেছি, থাক, আর কেটে তোমায় বের করতে হবে না, মন খুঁজতে হবে না। আমি বললাম, কি আর করবো কন, তাছাড়া আর কোনো উপায় নাই। গুন্ডি মায়া চাকু দিয়া কাটতে চাইছিল বুকটা। সত্যি কইতেছো তুমি? কি আর কমো, বাঁচতে হইলে এখন হ্যাঁ বলতেই হইব, পরে না হয় এই ব্যাপারটা নিয়ে বুঝবো, এখন হুম বলেই দিই। এদিকে আমার বোন আদিবা জাহিদ আসার খবর পেয়ে জাহিদের বাসায় আসছিল। অনেকদিন হলো জাহিদকে দেখে নাই, সেটা বড় কথা না, কথাটা হলো ফোনটার চার্জ শেষ, তাই আসছিল নীলিমা আপুদের বাসা থেকে কিছুটা দূরে জাহিদের বাসা। হেঁটে হেঁটে আসছিল, তখন সামনে তাকিয়ে দেখে অনেকগুলো গাড়ি আর অনেকগুলো লোক সেখানে দেখে জাহিদ দাঁড়িয়ে আছে। তখন দৌড়ে জাহিদের কাছে গিয়ে বলল, কেমন আছো ভাইয়া তুমি? আরে আদিবা, যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি এসেছো, আমার সাথে দেখা করনি কেন? আমার সাথে কিছু লোক আসছে, তাই সময় পাইনি। কে আসছে? ওই শয়তান মেয়েটাও আসছে তোমার সাথে? আসছে, আর ওই গাড়িটার ভিতর আছে। দাঁড়াও, ওই মায়ারে একটু মার দিয়ে আসি। এই আদিবার সাথে থ্রেড লয়, আজ দেখিয়ে দিব আদিবা কি। যাস না, থাক, ছেড়ে দে। ওই মাইয়া তোরে চিনতে ভুল করছে, থাক, ছেড়ে দে, এইবার ওর মতো। না, কোনো ছাড়াছাড়ি নাই, আজ ওকে আমি মারবো। শালার কোন হানে যামু, এখন পিচ্চি মাইয়া যাইতেছে, এর বড় মাইরে মারতে কি করমু? আর যা, তোর ভাইকে মেরে হাড্ডি গুড্ডি সব তেড়া করছে, গিয়ে দেখ। এই বলে জাহিদের কাছে একটা হকস্টিক ছিল, সেটা নিয়ে যেতে লাগলো অ্যাম্বুলেন্সের কাছে। গিয়ে আদিবা বলল, ওই শয়তান মাইয়া, তুই বের হ গাড়ি থেকে। তুই না কইছিস আমারে পানিতে চুবাই মারবি? আমি আইছি, আই এখন দেহি কেডা কারে পানিতে চুবাই। এদিকে কি গো, কথা কও, তাহলে এখন প্রপোজ করো। কি রে শয়তান মায়া, বের হ, ভয় পাইছিস নাকি? কেডারে এমন রোমান্টিক টাইমে ডিস্টার্ব করতেছে? তুমি শুয়ে থাকো, আমি দেখে আসছি কে। আমি কিছু বলতে যাব, তখনই বাইরে থেকে কেউ বলে উঠলো, আবার আপনারা তো জানেন আমার বোন আদিবা। এই বলে গাড়ি থেকে বের হয়ে তখন মায়া বলল, কেডারে তুই? সামনে আয় শয়তান মাইয়া, আমি না তুই, সামনে আয়, বোঝাইতেছি। এই যে আমি তোরে বলছি শয়তান মাইয়া। তখন আদিবা সামনে তাকিয়ে দেখে তার চেয়ে বড় মেয়ে শার্ট প্যান্ট পরে, দেখে ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, বাবারে বাবা, এই মেয়ে তো আমার চেয়েও বড়, এ তো আমায় পানিতে এমনিতেই চুবিয়ে মারতে পারবো। কি জানি বলেছিল? ও হ্যাঁ, বলেছিল এক বালতি পানিতে চুবাই মারবো। আম্মু বাঁচাও, কোথায় তুমি? আদিবা জলদি পালা এইখান থেকে, পানিতে চুবানোর আগে তোরে। বলে দৌড় দিতে যাবে আদিবা, তখন মায়া আদিবার হাত ধরে ফেললো আর বলল, কিরে, তুই না আমায় মারবি, তাহলে পালাচ্ছিস কেন? আমি নাকি ভয় পাইছি, তাহলে তুই দৌড় দিচ্ছিস কেন? দাঁড়া একটু। আর কি জানি বললি, পানিতে চুবিয়ে মারবি আমায়, তাই না? আরে না, আমি শিশু মানুষ, এমনি বলছিলাম, এইগুলো মজা করে। আন্তাজে ভুল জায়গায় ঢিল মারছি, একবার ছুটতে পারলে এমন দৌড় দিমু, আর 1 মাসও বাসার বাহিরে আমু না।
মজা করছো তাই নাকি? তাহলে হাতে হকি স্টিক কেন? এটা হকি স্টিক? আমি মনে করছি এটা ক্রিকেট খেলার ব্যাট, তাই নিয়েছি খেলার জন্য। এই যে এখানে সব লোকগুলোকে দেখছিস, একই রকম পোশাক পরে আছে, এইসব আমার লোক দেখছিস? দেখছি রে বাবা, এরা সবাই যদি আমার ধরে তাহলে তো এই শিশুটারে ফুটবলের মতো কইরা ফেলবো। আম্মু বাঁচাও, আর কখনো কাউরে ছেড় দিমু না। আমি তোমার লক্ষ্মী শিশু মেয়ের মতো ঘরে বসে থাকুম। বাঁচাও আম্মু। কই তুমি? ভাইয়া যে কোথায় গেল? এখন যদি ভাইয়া থাকতো সব কয়টারে বলতাম মারতো, আর এই মায়েরে পানিতে চুবাইতো। কি হলো, কথা বলিস না কেন? দেখছিস লোকগুলোকে? মায়ের এমন ডাকি গলা শুনে কান্না করে দিল আদিবা। হ্যাঁ, দেখছি আমি সবাইকে আমার বিয়ের সময় সবাইরে দাওয়াত দিমুনে, আপনারে সহ। এখন আমি আম্মুর কাছে যাবো, আমারে সাইরা দেন। জাহিদ দেখলো আদিবা কান্না করতেছে, দেখে দৌড়ে এসে মায়ের হাত থেকে আদিবাকে নিয়ে বলল, আরে বাচ্চা মানুষ, ওকে কাঁদাচ্ছেন কেন বলেন তো? তাহলে কি করব? এত সুন্দর রোমান্টিক মুডে ছিলাম, সব নষ্ট করে দিয়ে আইছো। আমারে বলে পানির মাঝে চুবাই মারবো, আবার হাতে করে হকি স্টিক নিয়ে আইছে মারতে আমারে। সাহস কত দেখছিস? এখন এইটারও একটু মাইরে লই। ছাড় তুই। আরে এটার জন্য এত রাগ করার কি আছে? ছোট মানুষ একটু দুষ্টুমি করেছে, ছেড়ে দিন, দেখবেন লক্ষ্মী মেয়ের মতো বাসায় চলে যাবে। ঠিক আছে, ছেড়ে দিলাম এখনকার মতো। যা, চলে যেতে বল। তারপর আদিবাকে জাহিদ বলল সোজা বাসায় যেতে। আদিবাও সুন্দর করে যেতে লাগলো। তখন জাহিদ বলল, দেখছেন কি, লক্ষ্মী মেয়ের মতো যাচ্ছে, আর আপনি মারতে চাইছিলেন এত শান্তশিষ্ট একটা মেয়েকে। আদিবা একটু দূরে গিয়ে বলল, ওই শয়তান মায়া, বান্দর মায়া, তুই খালি আমার বাসায় আই, তোরে গাছের সাথে বেঁধে তোর হাড্ডিগুটি সব ভাঙমু আমি, আর এক বালতি পানির মাঝে চুবাইতে চুবাইতে মারমু। না মারতে পারলে আমার নাম আদিবা রাহুম না। আর তুই আই খালি আমার বাসায়। তুই খালি দাঁড়া ওইখানে, দেহি কেডা করে চুবাই মারে। শয়তান মাইয়া, তোর আজ মাইরা হাড্ডি গুটি সব ভাঙমু। ওরি মা, কি সাংঘাতিক দাজ্জাল মেয়ে! এইটার চাইতে একটা কম না দেখি। এই পিচ্চি মায়া দেখি আরও সাংঘাতিক দাজ্জাল। এদের তিনজনের মাঝে কেন যে আমায় ফেললো? আল্লাহ, দড়ি ফেলাও, উইঠা লইয়া যাও। না, কেন আমি আর থাকবো না এখানে। এদের মাঝে থাকলে আমি মার খাইয়া শহীদ হইয়া যাবো। শয়তান মায়া, আয় তুই, আমি ভয় পাই নাকি তোরে? পানিতে চুবাই আমার মুখ তোরে। তুই আয় আমার বাসায় সাহস থাকলে। আদিবা এইটা বলেই দিল দৌড়, সাথে মায়াও দৌড়ের জন্য দৌড় দিল। জাহিদ মায়াকে ডাকলো কিন্তু শুনলো না, যেতেই লাগলো। মায়া তারপর জাহিদ আমার কাছে এসে বলল, তোর বোন দেখি পুরোই রিনা খান, ঝগড়া লাগলে ছাড়তেই চায় না, তাও আবার মায়ার সাথে ঝগড়া লাগছে। কি থ্রেড দেয় বাবা! তার চাইতে তোর পিচ্চি বোন অনেক ভালো। মন্ত্রীর মেয়ের সাথে থ্রেড লয় বাবা, সাহস কত! তোর গলায় এমন মেয়ে ঝুলে আছে, একেবারে গন্ডি। বিয়ের আগে এত কিছু না জানি, বিয়ের পরে কি হয়? কি আর বলবো বল, ওই মাইয়ারে কথাই শোনে না, আমার কিছু বলতেই দেয় না। কিছু বলতে গেলে মেরে হাড্ডি গুটি সব তেরা কইরা ফালায়। থাক, কিছু বলবো না, এখন এমনি মায়ের খাইয়া ব্যথা করতেছে। জাহিদ কিছু বলতে যাবে, তখন মায়া এসে বলল, এই পিচ্চি মায়েরে কেডা রে, একেবারে বুলেটের মতো দৌড়ে? এইটা কি কন? আপনি না আমারে বললাম এটা নীরবের ছোট বোন, ভুলে গেছেন নাকি? আরে তখন এত কিছু খেয়াল করি নাই, তখন মনটা ছিল শুধু এইদিকে। ওগো চলো, আমার শ্বশুর আব্বুর সাথে শাশুড়ি আম্মার সাথে দেখা করে আসি, এখন পরে প্রপোজ করো। আমি কিছু বলতে যাব, হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠলো। ফোনটা নিয়ে সাথে সাথে একটু দূরে চলে গেল। তারপর জাহিদও চলে গেল। তারপরে মায়া কিছুক্ষণ কথা বলে আসলো আর বলল, আব্বু ফোন দিয়েছিল, এখনই চলে যেতে হবে আমায় ঢাকা। আম্মু নাকি অসুস্থ হয়ে পড়েছে। তাহলে জলদি যাও, কি হয়েছে কিছু বলছে? না, কিছু বলেনি, বললে একটু তাড়াতাড়ি বাসায় যেতে। আচ্ছা চলো, তোমার বাসায় যাব এখন। শ্বশুর আব্বা আর আম্মুকে দেখে আসি, তারাও দেখুক তাদের ছেলের একমাত্র বউকে। আর তোমার পিচ্চি বোনের সাথে বন্ধুত্ব করে তারপরে চলে যাব। এই না না, তুমি তোমার বাসায় যাও এখন, আমার বাসায় যেতে হবে না। তোমার আম্মু অসুস্থ, বাসায় যাও জলদি। তুমি চুপ থাকো আর আমার সাথে চলো, আমি আমার হবু বরের বাসায় যাব। কিছুদিন পর তো আমি এখানেই থাকতে হবে। চলো, আর আমাদের বিয়ের কথা বলে আসবো, কবে তোমার গলায় ঝুলবো আমি।
আমি যাব না, তোমার সাথে যেই মায়ের দিয়েছো হাত পা সব এখনো ব্যথা করতেছে, আমি যাব না, গেলে তুমি যাও। যাইবা না মানে তোমার যাইতেই হইব, না গেলেও জোর করে নিয়ে যাবো। গার্ড, এদিকে আসো। জি ম্যাডাম, বলেন। একে ধরে আমার গাড়িতে নিয়ে তোলো। ঠিক আছে ম্যাডাম, আপনি গাড়িতে গিয়ে বসেন, আমরা নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আসো। এখন আমি যদি বাসায় যাই তাইলে রাতের বেলা আমার উপর হরতাল ডাকতেও পারে না, এর সাথে যাওয়াই যাইব না। মায়া চলে যাওয়ার পর আমায় গার্ডগুলো ধরে নিয়ে মায়ের কাছে বসালো, তারপর গাড়িটা ড্রাইভার চালিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর মায়া আমার কাঁধে মাথা রাখলো, কিছু বললাম না। কিছুক্ষণ পর বাসার সামনে এসে গেলাম। গাড়ি থেকে মায়া আগে নামলো, এইদিকে আদিবা উঠানে বসে বসে পানি খাচ্ছিল। তখন সামনে তাকিয়ে দেখে ঝগড়া করা সেই মেয়েটি, এটা দেখেই দৌড় দিল ঘরে আর বলতে লাগলো, আম্মু বাঁচাও, ওই শয়তান মায়া দেখি সত্যি সত্যি আয়সা পড়ছে। এখন যদি আমারে পানিতে চুবাই তাহলে তো আমি শেষ। জলদি পানি বালতি লুকাতে হবে গিয়ে। এই বলে ঘরে গিয়ে পানির বালতি আম্মুর খাটের নিচে লুকালো। আম্মু শুয়েছিল, তখন দেখলো আদিবা খাটের নিচে পানির বালতি রাখছে। তখন আম্মু বলল, কি রে, তুই পানির বালতি এখানে রাখছিস কেন? পানির বালতিটি বেচারা সারাদিন রোদের মাঝে কত কষ্ট হয়, তাই একটু ঘরের মাঝে নিয়ে আসলাম ঠান্ডা করতে। দেখছস পাগল মাইয়ার কাণ্ড, পানির বালতি কি জীবন আছে যে কষ্ট পাইব? যা বাহিরে রাখিয়ে। না, বাহিরে যাওয়া যাইব না, তাহলে শয়তান মায়া এখনই চুবাইতে চুবাইতে মারবো আমারে। আমি আর একটু বড় থাকলে গিয়ে এখনই চুবাইতাম পানির মাঝে। এদিকে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, তখন মায়া এসে আমার হাতটা ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু আরও শক্ত করে ধরলো আমার হাত। আম্মু উঠানে নাই, মনে হয় রুমে, তাই এখন আদিবাও বাইরে নাই। বাঁচা গেল, ঘরের সামনে দাঁড়িয়ে আছে, কি হয় কে জানে। ভিতরে গেলে তখন মায়া বলল, শাশুড়ি আম্মা, কোথায় আপনি? জলদি দেখে যান, আপনার ছেলের বউ আসছে। এদিকে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম, তখন মায়া দৌড়ে এসে আমার হাতটা ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করলাম কিন্তু উল্টো রাগি চোখে তাকিয়ে আরো শক্ত করে ধরলো আমার হাত। এখনই যেই ভয় দেখায়, এরে বিয়ে করলে তো প্রতিদিন হরতাল ডাকবে মনে হয়, আর লকডাউন দিব। আমার এমন শিশু শিশু হাড্ডির উপর সব মায়েরা তেরা করবো আমার। আল্লাহ মনে হয় আমার উপর রাগ কইরা এমন একখান বউ কপালে লিখছে। দেখি কি হয় ভিতরে গেলে। আম্মু এখন উঠানে নাই, মনে হয় রুমে, তাই এখন আদিবাও বাইরে নাই। বাঁচা গেল, দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে গেলে এই মায়া কি করে কে জানে, ভয় করতেছে। এই মায়ার উপর একটুও বিশ্বাস নাই, এখন গিয়ে কি করে। তখন মায়া বলে উঠলো, শাশুড়ি আম্মা, কোথায় আপনি? জলদি দেখে যান, আপনার ছেলের বউ আসছে। বাবা, এটা কি মায়া মানুষ নাকি অন্য কিছু? কন্ত, এটা তো দেখি কোনো লজ্জাই নাই। আল্লাহ মনে হয় ভুল করে অন্য মাটি দিয়ে বানাইছে, তাই তো এমন দাজ্জাল হইছে। এদিকে আম্মু আদিবাকে বলল, কি রে আদিবা, তুই কি টিভি বন্ধ না করে চলে আসছিস? না আম্মু, আমি তো টিভি দেখি না এখন। তাহলে টিভি চালু থাকবে কি করে এখন? কি বলিস? তাহলে কে শাশুড়ি আম্মা বলে ডাকলো এখন? এই শয়তান মায়া শাশুড়ি ডাকতেছে কেন আম্মুরে? কিছুই তো বুঝতেছি না। ও বুঝছি, ঘরে এসে আমায় চুবানোর জন্য এই প্ল্যান করছে। না, এই মায়েরে ঘরে আসতে দেওয়া যাইব না। অনেক কষ্ট করে পানির বালতিটি লুকাইছি, এখন যদি ঘরে আসতে দেই তাহলে এক জাগ পানির মাঝে আমারই চুবাইতে পারে। আল্লাহ তুমি কেন যে আমারে এখনো শিশু রাখছো? একটু তাড়াতাড়ি বড় করতে পারলা না? এই ছোট ছোট হাত পাও দিয়া কেমনে আমি মারমু এখন? তখন আম্মু আদিবাকে আবার বলল, কি রে আদিবা, তুই কি শুনতে পাইলি না শাশুড়ি আম্মা ডাকলো যে? না আম্মু, আমি তো শুনতে পাইনি। তুমি মনে হয় ভুল শুনছো। বাইরে একটি লোক বলছে সরিষা দিয়া আমরা খান, এটা বলে ডাকছে। ও, তার মানে আমি ভুল শুনেছি। তোমার কানটারে একটা থাবড়া দিয়ে জিগাও, ফহিনী কেন এত বেশি শোনাই তোমারে? শয়তান মাইয়া, তুই আয়, তোর পাকনামি আমি বের করব। আম্মু ছাড়ো, ব্যথা পাইতেছি, আমার শিশু কান ছিঁড়ে যাইব। তারপর আম্মু ছেড়ে দিল আদিবাকে। এদিকে মায়া আবার ডাকতে যাবে, তখন আমি আমার হাত দিয়ে মুখ চেপে ধরলাম আর বললাম, আরে আরে কি করছো? এমন করে ডাকছো কেন? মাথা কি খারাপ হয়ে গেছে নাকি?
মাথা খারাপ হবে কেন? ঠিকই তো আছে। তাদের একমাত্র ছেলের বউ বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে হবে না তাদের? এমন কিউট একটা বউ দাঁড়িয়ে আছে, কেউ নজর দিলে তখন কি হবে? আর তোমার আমার বিয়ের কথা বলতে হবে, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। প্ল্যান করে রাখছি, 40-50টা বেবি নিতে হবে। কত কাজ বুঝছো, সারা তো এখন হাত। ওরে মা, দেখছেন কি রকম পাগল মেয়ে। থাক, আর কিছু কমু না। মায়া আবার ডাকতে যাবে তখন পিছন থেকে বলে উঠলো, কি ব্যাপার, এখানে এত লোক কেন? আর কি আপনারা কি চাই? তখন মায়া আব্বুর কাছে গিয়ে পায়ে ধরে সালাম করে বলল, শ্বশুর আব্বা, আমি আপনার ছেলের বউ। কি? তুমি আমার ছেলের বউ? আব্বাজান, আজ থেকে বউ হয়েছি, আর দোয়া করবেন খুব তাড়াতাড়ি নানা হবেন ইনশাল্লাহ। আচ্ছা, এই কথা থাক। কোথায় গিয়েছিলেন এই দুপুরে এত রোদে? কোথায় গিয়েছিলেন এই দুপুরে এত রোদের মাঝে? ভেতরে আসেন, আমি পানি দিচ্ছি। অবাক হয়ে তুতলাতে বলল। আব্বু অবাক হয়ে আছে, কিছুই বলতে পারলো না। তারপর আব্বুকে ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসতে দিল মায়া, আর বলল, আব্বা আপনি বসেন, আমি পানি এনে দিচ্ছি। এই বলে একটা রুমে ঢুকে পড়লো। সেটা ছিল আম্মু আব্বু থাকে সেই রুম। ভিতরে গিয়ে বলল, আম্মু পানির জগটা কোথায় একটু দিন তো। এই শয়তান মাইয়া ঘরে আইসা পড়ছে, এখন কি পানির জগে তাইলে আমার চুবাইয়া মারবো? না, আমি এটা কিছুতেই হতে দিব না। আজ যদি আরেকটু বড় থাকতাম, এই মশা শক্তি যদি না থাকতো শরীরে, তাইলে এখন বুঝাই দিতাম আদিবা কি জিনিস। এই শয়তান মাইয়া আমার আম্মুরে আম্মু ডাকতেছে কেন? তখন আদিবা বলল, ওই শয়তান মায়া, কে রে তোর আম্মু এখানে? এই যে শুয়ে আছে আমার আম্মু। এটা আমার আম্মু, তোর আম্মু না। না, এটা আমার আম্মু, তোর আম্মু না। না, এটা আমার আম্মু। আম্মু তুমি বলো, আম্মু তুমি বলো, তুমি আমার আম্মু, ওই শয়তানটার না। না, এটা আমার আম্মু, এটা শুধু আমার আম্মু, তোর না। এটা আমার আম্মু, তোর না। আম্মু তুমি কইয়া দাও, তুমি আমার আম্মু। না, বলবো না, এটা আমার আম্মু। শয়তান মাইয়া, তোরে আজ মাইরা ফালামু, আমি তোরে মাছের মতো কাটমু। এখন তুই আমার আম্মুরে নিতে চাস আমার কাছ থেকে? এই বলে আদিবা মায়াকে মারতে যাবে। এতক্ষণ আম্মু অবাক হয়ে দেখছিল শুয়ে শুয়ে। তখন আম্মু বলল, আদিবা থাম তো, সব সময় শুধু ঝগড়া আর ঝগড়া। এখন থাম, মারতে হবে না। তা তুমি কে মা? তোমায় তো চিনলাম না। জি আম্মু, আমি আপনার ছেলের বউ। কি? তুমি আমার ছেলের বউ কখন হলে? হয়নি এখনো, হব, তাই তো এসেছি। এখন বলেন পানির গ্লাস কোথায়? ভাই আর বউ, আমি আমার বাইরে এই রকম শয়তান মায়ের কাছে বিয়া দিমু না। বিয়ে না দিলেও আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, তোর দিতে হবে না। আম্মু তুমি এর সাথে ভাইয়াকে বিয়ে দিবে না, এমন দরজাল রিনা খান ভাবি আমি চাই না। ধ্যাত, তুই চুপ কর তো। আম্মু চলেন তো আপনি। তারপর মায়া এক গ্লাস পানি নিয়ে আম্মুকে সাথে নিয়ে আসলো। পানিটা আব্বুকে দিয়ে আম্মুকে আব্বুর সাথে বসালো, আর আমাকে এক টান দিয়ে মায়ের পাশে দাঁড় করালো। তখন মায়া বলল, দেখছেন আম্মু, আমাদের দুজনকে কত সুন্দর বানিয়েছে। এখন বিয়ে দিয়ে দিন, দেখবেন দুজনেই খুব সুখী হব। কি মেয়ে রে বাবা, নিজের বিয়ের কথা নিজেই বলছে। এমন কথা জীবনে প্রথম শুনলাম, তাও আবার নিজের বিয়ের কথা নিজেই এসে বলতেছে। একটুও লজ্জা নাই। আল্লাহ, এই মায়ারে কি দিয়া বানাইছো? থাক, আর কইতাম না। মায়া কিছু বলতে যাবে, তখন হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠলো। ফোনটা মায়ার আব্বু দিয়েছে। ফোনটা ধরা মাত্র মায়ের আব্বু বলল, কি রে মা, কোথায় তুই? এখন কি করিস? আব্বু, আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে তাদের ছেলের বউ হওয়ার ইন্টারভিউ দিচ্ছি, আর আমার বিয়ের কথা বলতেছি। কি, তুই তোর বিয়ের কথা বলতেছিস এখন? পরে কথা বলবে তোমার সাথে, এখন রাখো। বিয়ের ডেট পাকা করে তারপর কল দিচ্ছি তোমায় আমি। এই পাগলি মেয়ে, কয় কি? পাগল হয়ে গেছে দেখি পুরাই। শোন মায়া মা, আমি বলি কি, শোন। শুনতে হবে না, বিয়ের তারিখ ঠিক করে আসবো। আমি কোনো কথা শুনবো না, আমি ফোন রাখছি, পরে কথা হবে। এদিকে মায়ের আব্বু বলছে, তখন এটা কি আমার মায়া নাকি অন্য কারো? বাবা রে বাবা, কি সাংঘাতিক মেয়ে রে আমার, নিজের বিয়ের কথা নিজেই বলছে। হায় রে, আমার বউটাও এমন ছিল, মামি একই রকম হয়েছে। মায়ের আম্মু বলল, কি গো, কি ফিস করে একা একা বলছো? কি আর বলবো, তুমি যেমন তোমার মেয়েও তোমার মতোই হয়েছে, নিজের বিয়ের কথা নিজেই বলতাছে তার শ্বশুর শাশুড়ির কাছে। কি বললে তুমি? বিয়ের কথা বলতেছে? তাই তো বললাম, তোমার মতোই হয়েছে, পুরাই গুন্ডি।
দেখতে হবে তো কার মেয়ে এটা। আমি যেটা করতে পারি নাই সেটা আমার মেয়ে করে দেখিয়েছে। খুব ভালো কাজ করেছিস মায়া মা আমার, চালিয়ে যা। আমি যখন পড়েছিলাম তোমার হাতে কত মায়ের যে খাইছি, ইস থাক আর কাইতাম না, ইজ্জতের ব্যাপার। আর তোমার মাইয়া তো তোমার চেয়ে বেশি ডেঞ্জারাস হয়েছে। ইস কোন বেচারা ছেলেটি পানি পড়ছে আমার মাইয়ার হাতে। মায়ের খাইয়া হাড্ডি গুড্ডি সব মনে হয় তেরা হইছে, আর তুমি বলছো চালিয়ে যেতে। এদিকে মায়া আম্মুকে বলতে লাগলো, শাশুড়ি আম্মা, আমি মেয়ে কিন্তু খুব ভালো রান্না করতে পারি, শুধু ডিম ভাজি, বাকি তরকারি খেলে 1 সপ্তাহ হাসপাতালে থাকতে পারেন, এটা গ্যারান্টি দিতে পারি। আমি খুব ভদ্র মেয়ে, ঝগড়া করতে পছন্দ করি না, কিন্তু রাগ উঠলে হাত পা না ভেঙে থাকতে পারি না, যেমন আপনার ছেলে। এদিকে মায়া আম্মুকে বলতে লাগলো, শাশুড়ি আম্মা, আমি মেয়ে কিন্তু খুব ভালো রান্না করতে পারি, শুধু ডিম ভাজি, বাকি তরকারি খেলে 1 সপ্তাহ হাসপাতালে থাকতে পারি, এটা গ্যারান্টি দিতে পারি। আমি ঘরের সব কাজ করতে পারি, কিন্তু কাজ করার পর সব ঠিক পাবেন কিনা সেটা বলতে পারবো না। আমি কিন্তু খুব ভদ্র মেয়ে, ঝগড়া করতে পছন্দ করি না, কিন্তু রাগ উঠলে হাত পা না ভেঙে থাকতে পারি না। দেখতে আমি খুব সুন্দর, কিন্তু রাগী একটু বেশি। আপনার ছেলের মন দিতে চাইনি বলে মেয়েরে তারপরে মন নিয়েছি। এখন বিয়ের কথা বলতে আসছি, জলদি বিয়ে দিয়ে দিন, দেখবেন কিছুদিন পর দাদা দাদি হয়ে যাবেন। এখন বলেন বিয়ে কবে দিবেন, আজ নাকি আগামীকাল? আমার মতো এমন ভালো মেয়ে আর পাবেন না। আম্মু আব্বুর দিকে তাকায় দেখে মায়ের কথা শুনে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। মনে হয় আজ আমি শেষ, আমার শিশু শিশু হাড্ডির উপর লকডাউন দিয়ে হরতাল ডাকবো আজ। আব্বু, আল্লাহ তুমি কোন দিকে আসো, জলদি একটা দড়ি ফেলাও, ওইটা আয়া পড়ে আমি। এই মেয়ের সাথে বিয়ে হইলে আমার পেট কলা গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। আর খাবার খাইলে আম্মু আব্বু আমারে ঘুষাইয়া ঘুষাইয়া মারবো, আর আদিবা তো পানির মাঝে চুবাইয়া মারবো। বাচ্চাও কেন যে এই মায়া জীবনে আসছে আমার, মরুভূমিতে আইসা গরম পানি ঢালতেছে। আজ আমি মনে হয় শেষ। এদিকে আম্মু কাপা কাপা গলায় আদিবাকে বলল, আদিবা মা, আমায় 1 গ্লাস পানি আনতো জলদি। তখন মায়া বলল, আম্মা আমি এনে দিচ্ছি পানি, আদিবার যেতে হবে না। এই বলে চলে গেল মায়া পানি আনতে। তখন আম্মু আমায় বলল, বাবা নীরব, একটা কথা বলি, তুই কি সত্যি বোমা নিয়ে আসছিস, নাকি সেনাবাহিনীর ট্রেনিং সেন্টার থেকে উঠিয়ে নিয়ে আসছিস? ইন্টারভিউ কি শোনাতে বল। আমি আর কিছু বলতে যাবো তার আগে আদিবা বলল, ভাইয়া এমন রিনা খান ভাবি আমি চাই না। যদি এইভাবে আনো তাহলে আমার এই শিশু পেটটা লেবু খাইয়া আত্মহত্যা করব। শালার কোন দিকে যে এই যাই মন যাইতাছে নিজেই নিজেকে মাইরা দেই। শালার জীবনটারে এখনই লেবু খাইয়া মাইরা ফেলানি দরকার। থাক এখন খামো না, লেবু অনেক টক, খামো না। আমার আব্বুর দিকে তাকিয়ে দেখি সে এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবছে, খুব মনোযোগ দিয়ে ভাবতে থাকুক, আর ডিস্টার্ব করে লাভ নাই। তখনই মায়া পানি নিয়ে আসলো আর আম্মুকে দিয়ে বলল, নিন আম্মা পানি খেয়ে নিন, আর বলেন বিয়ে কবে দিবে। তখন আদিবা বলল, আমার বাইরে বিয়া দিমু না তোর সাথে। তোর দেওয়া লাগবে না, আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব না দিলে। যা বাবা, এতদিন বাংলা ছবিতে দেখে এসেছি নায়ক নায়িকার বাবা মাকে এই হুমকি দিত, যদি বিয়ে অন্যখানে দেওয়ার চেষ্টা করতো তার নায়িকারে। কিন্তু এ তো দেখছি পুরাই উল্টা। আমার নায়িকা এসেছে কিন্তু রিনা খানের যে দজ্জাল, আমি কি ফাইট করব, সে আমার আগে ফাইট করে আমার হাড্ডি কুড্ডি সব তেরা কইরা ফালায়। হায় রে কপাল নাকি পুড়ছে আমার, দাজ্জাল থাক আর কমুনা দুঃখের কথা। তখন আদিবা বলল, তুই যত কিছু বলিস না কেন, আমার বাইরে তোর লগে বিয়া দিমু না, পাশের বাসার বুড়া কাকুর সাথে তোরে বিয়া দিমু আমি। বাহ, আমার বোন আমার পক্ষে আছে। বোন রে, তোর কথায় খুশি হয়ে আমি 20 টাকা দিমু পুরস্কার, না 10 টাকা দিমু, 20 টাকা বেশি হইয়া যায়। আপনারা আবার কিপটা বললেন না কিন্তু। তখন মায়া বলল, কি কইলি শয়তান মাইয়া, আমি তোরে আমাদের পাশের বাসার অন্ধ ল্যাংড়া কাকুর সাথে বিয়া দিমু। আম্মু দেখো শয়তান মায়াটা কি কয়, আমারে নাকি অন্ধ ল্যাংড়া কাকুর সাথে বিয়া দিব। ল্যাংড়ার বউ কানা কাকুর বউ। শয়তান মায়া, তুই ল্যাংড়া কাকুর বউ, অন্ধ কাকুর বউ, বুড়া কাকুর বউ। আম্মু আমারে সুন্দর কিউট একটা ছেলের সাথে বিয়া দিব, দেখিস। আমিও তোর কিউট ভাইয়ারে বিয়ে করবো, বুঝছিস, আর কাউকে না। আমার কিউট ভাইয়ের সাথে তোরে বিয়া দিমু না, পাশের বাসার বুড়া কাকুর সাথে বিয়া দিমু। শয়তান পিচ্ছি মাইয়া, তুই আমার সাথে ঝগড়া লাগিস, তোর আজ পানির মাঝে চুবাই চুবাই মারুম আমি। পানির মাঝে চুবাই মারবো,
আয় দেখি তোর কত সাহস, পারলে পানির মাঝে চুবাইয়ে দেখ তো দেখি। তুই পানির বালতিটি খুঁজা পাইলে তো চুবাইবি আমায়। তখন আম্মু, আমি সবাই ঝগড়া দেখতেছিলাম, তখন আম্মু মুসকে একটা হাসি দিয়ে আস্তে আস্তে বলল, দেখছো কি বুদ্ধি মায়া, তাই তো বলি পানির বালতি খাটের নিচে রাখলো কেন। তখন মায়া বলল, আমি দেখছি পানির বালতিটা কোথায় রাখছিস। খাটের নিচে তো, এক্ষুনি নিয়ে আসতেছি। নিয়ে আয়, ভয় পাই নাকি আমি? তুই পানির বালতিতে চুবাইলে আমি তোরে পানির জগের মাঝে চুবাবো। চাপ বাবা, দুজনে দেখি সাংঘাতিক ঝগড়া টেমে। যাক, দুই রিনা খান একসাথে হয়েছে, দেখা যাক কি হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে, কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। এদের ঝগড়া দেখে আম্মু বলল, তার আদিবা থাম তো, ঝগড়া লাগলে আর থামতে চাই না। পিচ্ছি মাইয়া এত ঝগড়া করতে জানে। আমি ঝগড়া করছি নাকি ওই শয়তান মায়াটা করছে? শুধু আমারই দোষ দাও। আমি যদি একটু বড় থাকতাম তাহলে বুঝাইতাম আদিবা কি জিনিস। আর থাম তো, তোরে ধরলে তুই পারবি? এই মায়াটার সাথে তুই যে এত কথা বলছিস। এই ছোট ছোট হাত পা দিয়ে কেমনে মারবো এখন? তাই একটু ঠেট লই, দাঁড়াও, একটু বড় হইয়া লই, তারপরে বুঝাইতেছি। এখন ছোট মানুষ বলে কিছু বললাম না, এখনো শক্তি হয় নাই ঘুষি দেওয়ার। হরলিক্স খায়া শক্তি কইরা লই, তারপর এর সাথে বক্সিং খেলবো আমি। আবার মারবি বলছিস? এই তুই চুপ কর তো, বেশি কথা বলে মায়াটা। মায়া মা, তুমি আমার সাথে ঘরে আসো, কথা আছে। পর চলে গেল দুজন। ঘরে যাওয়ার পরে আদিবা আসলো আমার কাছে আর বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, তোমার কি আর কোনো মেয়ে পছন্দ হলো না এই মায়াটা ছাড়া? না রে, একই মন আমার পছন্দ করছে, এখন বল আমি কি করব। আর আমার চেয়ে বেশি পছন্দ করে মায়া আমায়। তোর মনটারে ধইরা কানের 1 ইঞ্চি নিচে 2টা চর দিয়া বল, ফইনি ঘরের ফইনি এই মায়ারে কেন পছন্দ কইরা আনছে। কি করে বলবো বল, আমিও যে ভালোবাসি, কিন্তু এর ছেলে মানুষের মতো চলাচলগুলো আমি পছন্দ করি না, তাই একটু দূরে থাকি। আর এর রাগী চেহারা দেখলে ভয় করে। আর সবচেয়ে বড় সমস্যা, ওর সাথে আমার যায় না। ওরা অনেক বড় লোক আর আমরা গরিব। এই মেয়ে সারাটা দিন থাকে এসির ঘরে, আর আমাদের ঘরে ফ্যান ঠিক মতো ঘুরে না, তাই তো পছন্দ হলেও কিছু বলতে পারি না। এদিকে আম্মু কি বলছে মায়াকে চলুন শুনে আসি। শোনো মা, তোমায় দেখে মনে হয় না তুমি সাধারণ ঘরের মেয়ে। যেহেতু অনেক লোক নিয়ে আসছো তোমার সাথে, নিশ্চয় তোমার বাবা খুব পাওয়ারি। কোনো লোক হতে পারে, কেন লোক হতে পারে। তুমি তোমার বাবাকে বলেছো যে তুমি যে আমার ছেলেকে ভালোবাসো, বিয়ে করতে চাইছো। জি আম্মা, আমি বলছি বাবা আমায় সাহায্য করেছে। কি তোমার বাবা তোমায় সাহায্য করেছে? আম্মা। তোমার বাবার নাম কি, কি করে? জি, আমার আব্বুর নাম হাসান আহমেদ, এই শহরের মন্ত্রী। কি তুমি মন্ত্রীর মেয়ে? আম্মা, আমি মন্ত্রীর মেয়ে। দেখো মা, এই বিয়ে হওয়া অসম্ভব, কোনো মতেই বিয়ে হবে না। কেন আম্মা, বিয়ে হতে পারে না কেন? মায়া এই কথা শুনে মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তার বুকের মাঝ থেকে যেন তার একটা হার্টকেও কেড়ে নিয়ে যাচ্ছে। চোখের পানিগুলো যেন বৃষ্টির মতো ধেয়ে আসছে, ঝরে পড়বে এখনই। অনেক কষ্ট করে আটকে রাখলো চোখের পানি আর করুণ গলায় মায়া বলল, কেন আম্মা, বিয়ে হতে পারে না কেন? দেখো মা, তোমরা কোথায় আর আমরা কোথায়, তোমাদের মাঝে আর আমাদের মাঝে অনেক পার্থক্য। তোমায় রাখার মতো আমাদের এত দামি ঘর নাই, আরো অনেক কিছুই মিলবে না। তুমি আমাদের সাথে মানিয়ে থাকতে পারবে না। তুমি শহরের মেয়ে আর এটা গ্রাম। তুমি তোমার বাবার একমাত্র মেয়ে, যাই চাইবে তাই পাও, কিন্তু আমাদের দেওয়ার মতো এত কিছুই নাই তোমায়। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই মা, এটা হতে পারে না। আমার কিছু লাগবে না মা, আপনারা যেমন করে রাখবেন আমি তেমন করে থাকতে রাজি। যা খেতে দিবেন তাই খেয়ে থাকবো, তবুও না করবেন না মা। খুব ভালোবাসি আপনার ছেলেকে, প্লিজ মা না করবেন না, তাহলে আর বাঁচবো না। এই বলে মায়া কান্না করতে লাগলো। তখন আম্মু বলল, আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? আচ্ছা, তোমার আব্বু আম্মু কি রাজি হবে? যদি রাজি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। তুমি গিয়ে কথা বলো তোমার আব্বু আম্মুর সাথে, তারপর আমরা যাব বিয়ের কথা বলতে। মায়া এই কথাটি শুনে সাথে সাথে চোখের পানি মুছে ফেললো। তার প্রাণটা যেন ফিরে এলো। তখন একটু হেসে বলল, সত্যি বলছেন আম্মা আপনি? তুমি তোমার বাবা মাকে বলো, যদি রাজি হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।
আব্বু আম্মুকে রাজি করানো কোনো ব্যাপার হলো নাকি? আমি আজকেই রাজি করাবো। তাহলে আগামী 2 দিনের মাঝে বিয়ে দিবে। এখানে নিয়ে আসবেন কিন্তু আম্মা। আরে বাবা, এত জলদি করার কি আছে? পাগলামি করো না মা, এখনো তোমরা ছোট, তোমাদের লেখাপড়া এখনো শেষ হয়নি। লেখাপড়া করতে থাকো, 1 বছর যা, তারপর না হয় তোমাদের বিয়ে দিব। না, তা হবে না। আমি জানি মায়ের কাছে তার সন্তান সবসময় ছোট থাকে। 1 বছর অপেক্ষায় থাকা অসম্ভব আমার। আমি পারবো না। আব্বু আম্মুর সাথে কথা বলে আগামী 2-1 দিনের ভিতরে বিয়ে দিয়ে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন আম্মা? আর যদি তা না করেন তাহলে আমি কিন্তু তুলে নিয়ে গিয়ে বিয়ে করব আপনার ছেলেকে। তারপর 10-15টার মা হয়ে 1 বছর পর আসবো। আর দেখবেন দাদা দাদি বলে গলায় এসে ঝুলে থাকবে আমার ছেলে মেয়ে। জলদি বিয়ে দিন, নয়তো আমি নিজেই করে নিব। ওই পাগলি মাইয়া, তোর মুখে কি কোনো কথা আটকায় না? না আম্মা, এখন জলদি দিন না আপনার ছেলেকে বিয়ে আমার সাথে। কি পাগলি মেয়ে এটা! কি করা যায় এখন? পেয়েছি। তারপর আম্মু বলল, আচ্ছা মা, তোমার পরীক্ষা কতদিন আছে বলতে পারবে? আর 18 দিন আছে। কেন আম্মা? আচ্ছা, পরীক্ষা শেষ হলে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে তার 1 মাস পর বিয়ে দিব, ঠিক আছে? আর কোনো কথা বলা হবে না কিন্তু। তারপরও অনেক দেরি হয়ে যায় আম্মা। তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিন আপনার ছেলের সাথে আমায়। দেখো পাগলি মেয়ের কাণ্ড, বিয়ে করার জন্য কাঁদছে। মনে হচ্ছে যেন বাচ্চা মেয়ের হাত থেকে খেলনা নিয়ে গেছে বলে কাঁদছে, কিন্তু এই মেয়ে বিয়ে করার জন্য কাঁদছে। আম্মা, আপনার ছেলের সঙ্গে বিয়ে করে দেন জলদি। পাগলি মাইয়া বিয়ের জন্য কাঁদছে? আচ্ছা মা, থামো, আমি তোমাদের পরীক্ষা শেষ হলেই বিয়ে করাই দিব। এখন খুশি তো? তখন মায়া কান্না থামিয়ে বলল, আচ্ছা ঠিক আছে আম্মা। আর শোনো মা, একটু রান্নাঘরে গিয়ে রান্নাটা শিখো। তোমার এই একদিন রান্না খেয়ে 1 সপ্তাহ হাসপাতালে যেতে পারবো না। তোমায় তো বিয়ের পর এই সংসার দেখে রাখতে হবে, রান্না করা একটু শেখো। আচ্ছা আম্মা, বিয়ের পর না হয় আপনি শিখিয়ে দিবেন রান্না? আচ্ছা ঠিক আছে, শিখিয়ে দেব। দিকে আদিবা লাঠি নিয়ে এসে আমায় বলল, ওই শুন, এই দরজাল রিনাখান মেয়ে যেন আমার ভাবি না হয়, তাহলে কিন্তু খুব খারাপ হবে। এই রিনা খান মেয়েকে তোর ভাবি করবো? কি করবি তুই? এখন মারবি আমায়? মার, তোর ভাবি একেই করব। কেমনে মারো? এই ছোট ছোট হাত পা দিয়া এখন তুই আমার চেয়ে বড় হইছিলি কেন? একটু ছোট হইতে পারলি না? তাহলে দেখতি এতক্ষণে তোরে পানিতে চুবাই চুবাই মারতাম কেমনে। বেঁচে গেলি আজ আমার চেয়ে বড় হয়ে। এখন মশার চেয়ে শক্তি কম তাই শরীরে, তাই বেঁচে গেলি, নয়তো এতক্ষণে বুঝিয়ে দিতাম এই আদিবা কি। এখনো ভালোভাবে বলছি, এই রিনা খান ভাবি যাতে এই ঘরে না আসে। যদি আসে তাহলে তোরে এই লাঠি দিয়া মারমু আমি, বুঝছিস? বাবারে বাবা, কি সাংঘাতিক গুন্ডি মেয়ে দেখছেন? এই দুজন থাকলে তো ভারত পাকিস্তানের যুদ্ধ এখানেই দেখতে পারবো। আর আমার কি হয় কে জানে। আমি চুপ করে আছি দেখে তখন আদিবা বলল, কি রে, মনে মনে কি আমায় বকা দিচ্ছিস নাকি? আরে না, বকা দিব কেন? বিয়ের ব্যাপারে নিয়ে ভাবছি কিভাবে কি করা যায়। খবরদার, বকা দিলে কিন্তু লেবু খাইয়া মাইরা ফেলামু কিন্তু। ভালো করে ভাবতে থাক। আমি লিলিমাপুর কাছ থেকে আসছি কিছু আইডিয়া নিয়ে, কি করে ওকে ভাবি না বানানো যায়। ঠিক আছে যা। তারপর আদিবা চলে গেল। আমি আব্বুর দিকে তাকিয়ে দেখি এখনো এক ধ্যানে কি জানি ভাবছে। কি এমন ভাবছে দেখে গিয়ে তাই আমি আব্বুর কাছে গিয়ে বললাম, ড্যাডি আপনি কি এখন আছেন নাকি WW এর মাঝে গিয়ে বক্সিং খেলতেছেন? তারপর ধাক্কা দিয়ে বললাম, ও ড্যাডি আপনি যেখানেই থাকেন না এখানে ফিরে আহেন। তখন আব্বুর ধ্যান ভাঙলো।
सब्सक्राइब कर दो, क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते